আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ ফেকারুল ইসলাম, শিশু রোগ বিশেষজ্ঞ। আজকের আলোচনার বিষয় হলো ব্রঙ্কিয়াল অ্যাজমা বা বাচ্চাদের যে হাঁপানি, সেই বিষয় নিয়ে কিছু ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে আছে, সেই বিষয়ে আলোচনা করব। তো এই ব্রঙ্কিয়াল অ্যাজমা বা শিশুদের হাঁপানি কি, সেটা একটু প্রথমে জেনে নেব আমরা। এটি একটি ক্রনিক অসুখ। আমাদের যে ফুসফুসের শ্বাসনালী আছে, সেখানে প্রদাহজনিত কারণে শ্বাসনালীর ভেতরটা ফুলে যায় এবং চুপসে গিয়ে ওর ভেতর দিয়ে যে বায়ু চলাচল সেটা বাধাপ্রাপ্ত হয়। তার জন্য বাচ্চার শ্বাসকষ্ট, সাঁই সাঁই শব্দ করা, রাতের বেলায় প্রচন্ড কাশি, বুকটা চেপে ধরে থাকা, এই ধরনের সিমটমগুলো হয়ে থাকে। এটার যদি সঠিক চিকিৎসা করা যায় এবং রেগুলার ডাক্তারবাবুর ফলো আপে থাকা যায়, তাহলে বাচ্চা সিমটম কন্ট্রোল থাকে। এই ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ওষুধ চালাতে হয় এবং এক্ষেত্রে স্টেরয়েডের একটা বড় রোল আছে। এবার দীর্ঘদিন ধরে যদি স্টেরয়েড চালানো হয় ওরালি পেশ করে, তাহলে সেক্ষেত্রে অনেক সাইড এফেক্ট থাকে। তো এই সাইড এফেক্ট থেকে বাঁচানোর জন্য ইনহেলার থেরাপি আনা হয়েছে। সেই ইনহেলার থেরাপির যে সুবিধাগুলো হলো যে খুব অল্প ডোজে এবং ইফেক্টিভ ডোজে বাচ্চার ফুসফুসের শ্বাসনালীর মধ্যে ওষুধ পৌঁছানো যায়। এতে করে যে আলটিমেট যে খরচটা, ফাইন্যান্সিয়াল বার্ডেনটা অনেকটা কমে যায়। ডিজিজ আউটকাম বা রেজাল্ট যেটা হয় সেটা খুব ভালো হয়, মানে সিমটম কন্ট্রোলে থাকে। সেই সঙ্গে কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ হয়। এবার আসি আমরা যে কি কি ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে আছে, সেগুলো জেনে নেব। তো 1 নম্বরে আসছে যে অনেকেই ভাবেন যে এই অসুখ শুধুমাত্র বাচ্চা বয়সে হয় এবং বাচ্চা বয়স বাড়ার সাথে সাথে এই অসুখ সেরে যায়, কিন্তু এটা সঠিক তথ্য নয়। কেননা এই অসুখ বাচ্চা বয়সে, কিশোর বয়সে, প্রাপ্তবয়স্কদের, এমনকি বৃদ্ধ বয়সে হতে পারে। তারপরে আসি 2 নম্বর হলো যে অনেকে ভাবেন যে এই অসুখ সংক্রামক বা ইনফেকশাস, কিন্তু এটাও সঠিক নয়। যদিও বিভিন্ন ধরনের ভাইরাল ইনফেকশনের জন্য এই অ্যাজমা অ্যাটাক হতে পারে। শিশু বয়সে যে অ্যাজমা হয় সেটা বেশিরভাগ ক্ষেত্রে অ্যালার্জির সাথে সম্পর্ক থাকে, কিন্তু প্রাপ্তবয়স্ক বা বৃদ্ধ বয়সে যে অ্যাজমা হয় তাদের ক্ষেত্রে অ্যালার্জির সংযোগটা অনেক কম থাকে। এবারে আসি যে অনেকেই ভাবেন যে যাদের অ্যাজমা থাকে তারা এক্সারসাইজ করতে পারে না বা এক্সারসাইজ করা উচিত নয়, কিন্তু এটাও বলে রাখি যদি অ্যাজমার সিমটম কন্ট্রোল থাকে, ওয়েল কন্ট্রোল থাকে, তাহলে এক্সারসাইজ করতে কোনো বাধা নেই, এমনকি তারা টপ স্পোর্টও পারফর্ম করতে পারে। তাছাড়া এই এক্সারসাইজের মাধ্যমে বাচ্চার লাং ফাংশন ইমপ্রুভড হয়, তার ফলে সিমটম আরো ভালো কন্ট্রোলে থাকে। এবারে আসি যে অনেকেই ভাবেন যে অ্যাজমার সিমটম কন্ট্রোল করতে গেলে অনেক হাই ডোজে স্টেরয়েড দিতে হয়, কিন্তু এটাও সঠিক তথ্য নয়। এই ইনহেলার থেরাপির মাধ্যমে অতি অল্প মাত্রায় স্টেরয়েড ওষুধ দিয়ে শ্বাসনালীতে দিয়ে সিমটম খুব সহজে কন্ট্রোল করা যায়। এরপরে আসি যে অনেকেই ভাবেন যে বাচ্চার যখন সিমটম থাকবে না তখন চিকিৎসা করার প্রয়োজন নেই, সিমটম থাকলে শুধুমাত্র চিকিৎসা করতে হয়, কিন্তু এটাও সঠিক নয়। কারণ হচ্ছে এই অ্যাজমার যে ইনহেলার থেরাপি, এটা হচ্ছে বেস্ট থেরাপি। এই থেরাপিটাকে দুভাগে আমরা ভাগ করি, একটা বলি কন্ট্রোলার থেরাপি আর একটা বলি রিলিভার থেরাপি। কন্ট্রোলার থেরাপি মানে হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী স্টেরয়েড ওষুধ সঠিক মাত্রায় ব্যবহার করব, যাতে করে অ্যাজমার যে সিমটম কন্ট্রোল থাকবে এবং যে ফ্রিকুয়েন্ট অফ অ্যাটাক হতো
বা সিভিয়ারিটি সেটা অনেকটা কম থাকবে, অনেক ভালো থাকবে। আর রিলিভার থেরাপি হলো যখন প্রয়োজন তখনই দেব শুধুমাত্র, মানে বাচ্চার সিমটম হচ্ছে তখন সেটা দেব, মানে কোনটা দিয়ে আমরা ব্রঙ্কোডাইলেটর, সেটা দিলে সাময়িকভাবে বাচ্চা আরাম পায়। বাচ্চা যখন ভালো থাকবে সেই রিলিভার থেরাপি বা ব্রঙ্কোডাইলেটর প্রয়োজন হয় না। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে বাচ্চার সিমটম না থাকলেও আমরা ওষুধ ব্যবহার করব, না হলে আমাদের যে অ্যাজমার যে মেন চিকিৎসা বা চিকিৎসা দিয়ে যেটা কন্ট্রোলে রাখা যায় সেটাই হবে না। কারণ আমরা যদি স্টেরয়েড ওষুধ বন্ধ করে দিই, মানে ডাক্তারবাবুর পরামর্শ ছাড়াই সময়ের আগে, তাহলে মানে ইনহেলার ব্যবহার করার আগে যেরকম হতো অ্যাটাক বাচ্চার, সেই রকমই হবে আলটিমেটলি। সেই জন্য ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী আপনি কন্ট্রোলার থেরাপি আর রিলিভার থেরাপি যেরকম বললাম সেটা মেনে চলবেন। এরপরে আসি যে অনেকে ভাবছেন যে বাচ্চার অ্যাজমাদের আর কি, অ্যাজমা অসুখের প্রত্যেকটা রোগীরই একই ধরনের সিমটম থাকে, কিন্তু এটাও সঠিক নয়। প্রত্যেকটা পেশেন্টের আলাদা আলাদা সিমটম থাকে। কারো দেখবেন যে শুধুমাত্র প্রচন্ড রাতের বেলায় কাশি নিয়ে প্রেজেন্ট করে, কেউ প্রচন্ড সাঁই সাঁই শব্দ, কেউ প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে, কেউ আবার বুকটা চেপে ধরে আছে এরকম ভাবে কিছু সিমটম প্রেজেন্ট করে। এমনকি এটাও দেখা যায় যে একই পেশেন্টের বিভিন্ন এপিসোডে, মানে বিভিন্ন অ্যাটাকে বিভিন্ন সিমটম নিয়ে তারা প্রেজেন্ট করতে পারে। এবারে আসি যে অনেকে ভাবেন যে এটা হ্যাবিট ফর্মিং, মানে একবার ব্যবহার করলে এটা বারবার ব্যবহার করতে হয়, বাচ্চার অভ্যাসে পরিণত হয়, কিন্তু এটাও সঠিক নয়। কারণ হচ্ছে যে ওই যে আগেই বললাম যে কনসেপ্টটা, যে ইনহেলার এর দুটো ভাগ আছে, একটা হচ্ছে কন্ট্রোলার থেরাপি, রিলিভার থেরাপি। তো অসুখের প্রয়োজনে, অসুখটা এমনই অ্যাজমার ক্ষেত্রে যে এই ক্ষেত্রে ওষুধটা আমাদেরকে ব্যবহার করতে হবে সঠিক টাইম অনুযায়ী, যেভাবে ডিউরেশন ধরে আপনাকে ব্যবহার করতে বলা হবে সেটাই ব্যবহার করবেন। অসুখের প্রয়োজনে আপনাকে ব্যবহার করতে হবে। কিন্তু অন্য ক্ষেত্রে যদি আমরা ইনহেলার ব্যবহার করি, ধরুন অসুখটা অ্যাজমা নয়, তো সেক্ষেত্রে হতে পারে যে ওর হয়তো একবার লাগলো তারপরে আর লাগলো না, কিন্তু অ্যাজমা যদি হয় বারবার লাগবে বা সময় ধরে, বেশি সময় ধরে আপনাকে ব্যবহার করতে হবে। এখানে অভ্যাস হওয়ার কোনো ব্যাপার নেই, বরং এই ধারণার বশবর্তী হয়ে আপনি যদি ইনহেলার সময়ের আগে বন্ধ করে দেন, তাহলে ইনহেলার থেরাপির যে গুরুত্ব সেটাই আপনি বুঝতে পারেননি, তাহলে সেক্ষেত্রে সিমটম স্বাভাবিকভাবে কন্ট্রোল থাকবে না। এবারে আসি, অনেকে ভাবেন যে এই স্টেরয়েড ইউজ করলে, ইনহেলার থেরাপি দীর্ঘদিন ধরে ইউজ করলে বাচ্চার গ্রোথ হ্যাম্পার হয়, কিন্তু এটাও সঠিক নয়। কারণ দেখা যায় যদি বাচ্চার সিমটম ওয়েল কন্ট্রোল থাকে, তাহলে একটা নর্মাল বাচ্চার যেরকম গ্রোথ হয়, এই ওয়েল কন্ট্রোল অ্যাজমা সিমটম ওয়ালা বাচ্চাদেরও গ্রোথ একই রকম হবে। কিন্তু যদি সিমটম কন্ট্রোল না থাকে, অ্যাটাক বারবার হয়, তাহলে স্বাভাবিকভাবে সেই বাচ্চা যদি বারবার অসুস্থ হয়, তাহলে অন্য বাচ্চার তুলনায় গ্রোথ একটু হ্যাম্পার হবে। কিন্তু ওষুধের জন্য বা ইনহেলার থেরাপির জন্য এই ক্ষেত্রে গ্রোথ হ্যাম্পার হওয়ার কোনো জায়গা নেই। তো এছাড়াও আরো অনেক ধরনের ভ্রান্ত ধারণা আছে। আমরা মেন যে ভ্রান্ত ধারণাগুলো আছে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি এর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারলেন এবং এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে দূরে থাকবেন, যাতে করে বাচ্চা ভালো থাকে। আপনারা নিজেদের খেয়াল রাখবেন। খুদা হাফেজ।